আফগানিস্তানের মেয়েরা পড়ার অধিকার পাচ্ছে না, এইটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই। তারা স্কুলে যেতে পারতেছে না। আরে 2 দিন আগে তারা বাঁচার অধিকার পাচ্ছিল না, তুমি ওইটা নিয়ে কোনোদিন তোমাকে একটা প্রতিবেদন করতে দেখলাম না। আমাদের 300 কোটি টাকা দিয়ে মসজিদ করা হয়, কিন্তু মিডিয়া যদি না যায় এগুলো ছবি, এটা সংকটই তো বোঝে না। আরে ভাই, আপনি এক প্রথম আলোকে ঠেকাইতে পারবেন? আমরা প্রত্যেকটার কাউন্টার দিচ্ছি। আমরা কাউন্টার দিচ্ছি না শুধু এক জায়গায়, যেটা ওই যে আব্দুল হামিদ সানির পতনের সময় থেকে কাজ করতেছে এখন পর্যন্ত সবচেয়ে ক্রিয়াশীল যে বিষয়টা, ওটার দিকে আমাদের কোনো নজর নেই, সেটা হলো মিডিয়া। আপনি বলবেন যারা মিথ্যে বলতেছে, তো আপনি তো প্রথম আলো পড়তেছেন। আপনি বাংলাদেশের এই মিডিয়া পাড়া কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করে, আমি এটা প্রায় বলি যে নেপালে ত্রিভুবন বিমানবন্দরে একটা বিমান দুর্ঘটনা হলো, দুর্ঘটনায় প্রচুর বাংলাদেশের বেশ কয়েকজন মানুষ মারা গেছে। পরের দিন বা দুই তিন দিন পরে শুক্রবার বা শনিবারে প্রথম আলোতে বিশাল করে 4 কলামে হেডিং দিয়ে শোকাহত বাংলাদেশ, শহীদ মিনারের সিঁড়ি, 1 ডজন মোমবাতি, 2-3 ফিটের একটা ব্যানার। মানে শামসুর রহমানের পরিবারের লোকেরাও আমি জানি যে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়া, আর প্রথম আলো দেখাচ্ছে শোকাহত বাংলাদেশ হলো এটা। আমি বাইতুল মোকাররমের মুসল্লি ছিলাম ওই সময়, মানে আমার অফিস বাইতুল মোকাররমের সামনেই ছিল। ওই শুক্রবারে বড় ধরনের দোয়া হয়েছে ওই ত্রিভুবন বিমানবন্দরে যারা ইন্তেকাল করছে তাদেরকে নিয়ে। তা আপনি এই প্রথম আলো গংরা এই বয়ান এভাবেই তৈরি করে, যেটা মূল জনগোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন। এই জিনিসটা এখন যদি আমাদের শিক্ষিত ভাইদেরকে, শিক্ষিত সমাজকে আবারও বুঝাতে হয়, এটা দুঃখজনক। আর আন্তর্জাতিক মিডিয়া যদি ধরেন, আপনি গত 20 বছর যাবৎ আফগানিস্তানে কতজন নারী ধর্ষিতা হয়েছে, কতজনের বাচ্চাকে ড্রোন হামলা করে মারা হয়েছে, তাদের কি দুরবস্থা কোনোদিন দেখছেন? কোনোদিন? কিন্তু আপনি আজকে যান আপনি গার্ডিয়ানের দেখেন, নিউ ইয়র্ক টাইমসে দেখেন, আফগানিস্তানের মেয়েরা পড়ার অধিকার পাচ্ছে না, এইটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই। তারা স্কুলে যেতে পারতেছে না। আরে 2 দিন আগে তারা বাঁচার অধিকার পাচ্ছিল না, তুমি ওইটা নিয়ে কোনোদিন তোমাকে একটা প্রতিবেদন করতে দেখলাম না। প্রতিবেদন কখন হচ্ছে? যখন বলা হচ্ছে তারা নেকাব খোলার অধিকার পাচ্ছে না। এই যে মিডিয়া হলো, দেখেন এগুলো হাস্যকর না, এইভাবে তৈরি করা হয়েছে, এইভাবে মাইন্ড সেট আপ করে ফেলা হয়েছে পুরো বিশ্বে। আপনি যখন এই যে আলাপ কেন হয় না, এগুলো আলাপের সুযোগ আমরা পাই না আসলে। আপনি দেখেন ইরাক আক্রমণের আগে মিডিয়ার মাধ্যমে তো নেগেটিভটা তৈরি করা হয়েছিল যে ইরাকে ভয়ঙ্কর অস্ত্র আছে। যাদের বয়স হয়েছিল তারা জানবেন, তৎকালীন সময় পেপারে মিডিয়া সবসময় আসতো যে ইরাকে এমন অস্ত্র আছে যেটা পৃথিবী ধ্বংস করে দেবে। এটা কিভাবে করছে? এটা তো মিডিয়ার মাধ্যমে করছে। এরপরে ইরাকটাকে ধ্বংস করে দিল। আফগানিস্তানটাকে এখন কিছুটা আন্দাজ করতে পারেন, এখন যে প্রচারণা চালানো হয়, এই ধরনের প্রচারণা আগে পুরো পশ্চিমে চালায়, তারপর হামলা চালানো হয়েছে। মিডিয়া আজকে এই আওয়ামী শাসনকে টিকিয়ে রাখছে কে? এই টিকিয়ে রাখা শুধুমাত্র, আপনি পুলিশ দেখতেছেন, তো পুলিশ আবার পারলো না কেন? শুনেন, আমরা যদি মূল ফোকাসে না তাকাই, আমাদের আত্মপরিচয় না, আমাদের কোনো কিছুই দাঁড়াবে। আমরা কখনোই বুঝতে পারি না যে আমাদের মূল জায়গার সংকটটা কোথায়। তো প্রথম বিষয় হলো, আপনি যদি না বোঝেন যে মিডিয়া আপনাকে কিভাবে আক্রান্ত করতেছে, তো ওই জায়গা থেকে আপনি কোনোদিনও বের হতে পারবেন না। আর আপনি দেখেন, আমাদের মাদ্রাসা আছে, আমাদের অন্য অনেক রাজনৈতিক দল আছে, আমরা প্রত্যেকটার কাউন্টার দিচ্ছি। আমরা কাউন্টার দিচ্ছি না শুধু এক জায়গায়, যেটা ওই যে আব্দুল হামিদ সানির পতনের সময় থেকে কাজ করতেছে এখন পর্যন্ত সবচেয়ে ক্রিয়াশীল যে বিষয়টা, ওটার দিকে আমাদের কোনো নজর নেই, সেটা হলো মিডিয়া। আপনি বলবেন যারা মিথ্যে বলতেছে, তো আপনি তো প্রথম আলো পড়তেছেন, আপনি পড়তেছেন না? শিক্ষিত শ্রেণীর এখনো বড় একটা অংশ প্রথম আলোই পড়ে। আপনি তো দেখতেছেন টেলিভিশন। এখনকার সময় যদি দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে আপনি সমন্বয়ক কাকে চেনেন? যাদেরকে মিডিয়া হাইলাইট করতেছে। আপনি এমন 2-1জন সমন্বয়ক পাবেন যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তারা শুধু ইসলামপন্থী হওয়ার কারণে তাদের আলোচনা নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, 5 নম্বর সমন্বয়কে আপনারা চীনের নাম বলতে পারবেন? 1 নম্বর নাহিদ ইসলাম, 2 নম্বর সার্জিস, 3 নম্বর হাসানাত, 4 নম্বর আসিফ, 5 নম্বর জনকে
একজনও বলতে পারতেছেন না। এটাই হলো ব্যর্থতা। কারণ এই যে 5 নাম্বার জনের উপর একটা ট্যাগ দেওয়া হয়েছে, সে ইসলামপন্থী, তার ফেসবুক প্রোফাইলে কাভার ফটোতে কালেমার পতাকা দেওয়া। এই তো ভাই বলছে, এই যে এইটা হলো মিডিয়া। এক রিসেন্ট আপনি হয়তো অনেকের নাম জানতেছেন, কিন্তু 5 নম্বর সমন্বয়কের নামে আপনি জানেন না, কারণ তার চিন্তার মধ্যে ইসলামপন্থা আছে। তো ভাই আপনাকে বুঝতে হবে হলো এই ব্যবস্থা থেকে উদ্ধার হতে হলে বিকল্প কিছু করতে হবে। এই জাতি বুঝে না যে তার রোগ কি, সেটা 47ও বোঝে নাই ঠিকঠাকভাবে। যদি বুঝতো তাহলে দেশ গড়ে দিল আলেমুলামারা, রাষ্ট্র গড়ে দিল আলেমুলামারা। একটু বাড়াইয়া বলতেছি, যেহেতু আমি কওমি মাদ্রাসার সংশ্লিষ্ট, এই জন্য বাড়াইয়া বলতেছি। এরকম না ভাই, একটু পড়াশোনা করলে জানতে পারবেন। এই আসাম অঞ্চল থেকে সিলেট না পাইলে পূর্ববঙ্গ হয় না ঠিকঠাকভাবে, সীমান্ত প্রদেশ না পাইলে পশ্চিম পাকিস্তান হয় না। কারা করছে এগুলো? শেখ মুজিবরা করছে? জিন্নার কথায় হয়ে গেছে? না, বরং আপনি সেকুলারদের কথার মধ্যে পাবেন মৌলানা মাদানী এদেরকে এই অঞ্চলটাকে ভারতের অংশ করার জন্য প্রচারণা চালাইছে। কিন্তু আপনি এটা পাবেন না মৌলানা আথার আলী, মৌলানা সাব্বির আহমদ উসমানী, মৌলানা জাফর আহমদ উসমানী, মুফতি শফি রহমতুল্লাহ আলাই, ওনারা জান প্রাণ দিয়ে প্রচারণা চালায় এই অংশগুলোকে পূর্ববঙ্গের অংশ এবং ওই দিকে সীমান্ত প্রদেশ, আজকের খাইবার পাখতুনখাওয়াটাকে পশ্চিম পাকিস্তানের অংশ করছিল। হয়তো এগুলো তো হিন্দুস্তানের অংশ হয়ে যায়। ওলামারা দেশ গড়ে দিল। জিন্না বলছিল যে মাওলানা মাদানির বিপরীতে আমার কাছে শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী আছে, আমাদের এখানে সাব্বির আহমদ উসমানীর আলাপে নাই। এই যে সংকট, সাব্বির আহমদ উসমানী কে ছিলেন ওলামাদের অনেকেই জানে না। মৌলানা মাদানী যখন সদরে মুদাররিস দেওবন্দের, যারা কওমি সংশ্লিষ্ট এরা বুঝবেন, সদরে মুদাররিস, তখন মৌলানা সাব্বির আহমদ উসমানী দেওবন্দের সদরে মুহতামিম। মৌলানা সাব্বির আহমদ উসমানীর নামও নাই, কারণ মৌলানা সাব্বির আহমদ উসমানীর নাম যদি আসে আত্মপরিচয় সংকট কেটে যাবে। তো এই রাষ্ট্র বানাইছে আমাদের ইসলামপন্থীরা। আজকে যেমন আপনি এই আন্দোলন বলেন, কোটা আন্দোলন বলেন, এই জায়গায় যদি ইসলামপন্থাকে না আনা হয়, ইসলামপন্থার শব্দ ব্যবহার না করা হয়, ইসলামপন্থাকে কাছে না ডাকা হয়, সফল হয় না। সেটা 47ও ছিল। আপনি এই আলাপগুলো পাবেন না, আমরা করি না। তা আমাদের সংকটের মূল জায়গায় যেতে হবে। মিডিয়া ব্যবস্থা, আমি ফিরে আসি। মিডিয়া দেখেন, আমাদের প্রথমত হলো আমরা রোগ বুঝে আমাদের এটার প্রতিকার ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি আপনি খোঁজেন, আপনি মিডিয়া হবে কি করে? আমি বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পোর্টালের সম্পাদক, যেটা 14 সালের 5 মে প্রতিষ্ঠিত হয়েছে। শাপলা চত্বরের ঠিক 1 বছর যেদিন হয়েছে, ওই দিন হাটাজারি মাদ্রাসার ভিতরে উদ্বোধন হয়েছে। এটার প্রতিষ্ঠাতা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আপনারা অবাক হইয়েন না, আমি অনুরোধ করব, আজকের দিন পর্যন্ত, আজকের 27 তারিখ পর্যন্ত মাহফুজ খন্দকারের 1 পয়সা বেতন নাই। আমি পেটে ভাতে খাটি। আমি মাহফুজ খন্দকার 14 সালের 5 মে থেকে আজকের 27শে সেপ্টেম্বর পর্যন্ত আমার 1 পয়সা বেতন নাই, আমার পরিবার নাই, আমি পড়ে আছি। তো অবাক হইয়েন না, লাভ নাই অবাক হয়ে। আমাদের 300 কোটি টাকা দিয়ে মসজিদ করা হয়, কিন্তু মিডিয়া যদি না যায় এগুলো ছবি, এটা সংকটই তো বুঝে না, কি আলাপ করব? আপনি সংকট বুঝাইতেই তো পারি নাই। আরে ভাই, আপনি এক প্রথম আলোকে ঠেকাইতে পারবেন?